সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। ঠিক এসসিপি আয়োজিত মিশন এফবিএস এর ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন ফাইটার্সদের জন্য ইংরেজি অ্যানালাইসিস ক্লাসে আমি তোমাদের তারেক ভাইয়া স্বাগত জানাচ্ছি। সবাই একটু দ্রুত সবাই একটু জয়েন করে ফেলবা সবাই, এবং মেনশন করে দাও তোমাদের বন্ধুদেরকে, অর্থাৎ এক কথায় এইচএসসি 25 ব্যাচের যে সকল স্টুডেন্টরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাখির চোখ করে আছে আসলে তাদের জন্য, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধ্যান জ্ঞান এবং অ্যাডমিশন টেস্টে যাদের আসলে স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, ঠিক তাদের জন্যই আজকের এই অনন্য আয়োজন। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু সবাই একটু কমেন্টস করে জানাও। ওকে, ফাইন, ইতিমধ্যেই অনেকেই জয়েন করে ফেলেছে। সবাই একটু জানাও আজকের ক্লাসের। ওয়ালাইকুম আসসালাম মাইশা। সো আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে কথাবার্তা বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে এবং সি ইউনিটের ইংরেজি বিষয় নিয়ে কথা বলবো। কোন কোন টপিকস থেকে সম্ভাব্য প্রশ্ন আসে, কি কি বই থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্যাররা কোন ধরনের জায়গা থেকে কোন জোন প্রশ্ন করার জন্য বেছে নেয়, এই সব মিলিয়ে আসলে কথা বলবো। আলটিমেটলি আমরা যারা আছি সবাই এই বিষয়গুলো আজকের থেকে নোট ডাউন করে নাও, ঠিক আছে? এই অ্যানালাইসিস ক্লাসে আমরা অনেক কথাবার্তা বলবো এবং আমরা কিছু মৌলিক বিষয়গুলো নিয়েও আলোচনা করব একই সাথে। সো একটা দারুণ একটা যাত্রা হতে যাচ্ছে। আসলে অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার সব থেকে মূল মন্ত্র হচ্ছে কোন কোন কনসেপ্টগুলো পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কি বা বাদ দিতে হবে। একদম গড়পড়তা প্রচুর পড়ে যাচ্ছি, ওটার উপর কোনো নিয়ন্ত্রণ নাই, বুঝতেছি না, এমন হইলে অনেক পরিশ্রমী একাগ্রতা থাকা সত্ত্বেও আসলে এই বিশ্ববিদ্যালয়ের যে স্বপ্ন এটা শঙ্কায় তোমার পরিণত হতে পারে। এবং যে বিষয়টা আমরা বলতে পারি, নগরের এক প্রান্তে প্রচুর খাদ্য কিন্তু ক্ষুধা নেই, আর নগরের অপর প্রান্তে প্রচুর ক্ষুধা কিন্তু খাদ্য নেই। সো ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এই লাইনটা, ডিকেন্সের এই লাইন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন নগরের এক প্রান্তে প্রচুর খাদ্যের মতো, অর্থাৎ তোমার জন্য অ্যাম্পেল স্কোপ সুযোগ করে দিয়েছে, কিন্তু ক্ষুধা নেই। এই ক্ষুধা যদি তোমার মধ্যে না থাকে তাহলে ওই খাদ্যের কোনো আসলে দাম নেই। আবার প্রচুর ক্ষুধা আছে কিন্তু খাদ্য নেই, এই ব্যাপারটার মতোই এই এক সমন্বয় হচ্ছে আসলে অ্যাডমিশন টেস্ট। ওকে, ফাইন, আমরা তাহলে একটা ব্যাপার নিয়ে আমরা একটা কনসেপ্ট, কয়েকটা সালের একটা জায়গা আমি তোমাদেরকে দেখাই, বেশ কয়েকটা সাল নিয়ে আমরা কথাবার্তা বলবো। ইংরেজি পরীক্ষাতে আসলে ইংরেজিতে আমরা কি বলি, পাস মার্কস, অর্থাৎ পাস মার্কস পেলেই আসলে পাস। কিন্তু এই পাস মার্কস পেলে, পাস করলেই কি আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া নিশ্চিত কিনা একটু দেখে নাও। 2013-14 সেশন থেকে 2024-25 সেশন পর্যন্ত ইংরেজিতে কিন্তু পাস করেছে অনেক অনেক পাস করেছে। 1075 সিটের আসনে ইংরেজিতে পাস। আমরা প্রায়ই এক ধরনের মিথ প্রচলিত আছে, ইংরেজিতে পাস করলেই না, আরও ভালো করতে হবে, শুধু পাস করলেই। দেখো পাশের সংখ্যা দেখেছো, এবং 2014-15-তে 1070টি আসনের বিপরীতে 9906 জন ইংরেজিতে পাস করেছিল। তাহলে বাকি আরও 8000 ছেলেমেয়েরা যারা ইংরেজিতে পাস করা সত্ত্বেও আসলে কোনো চান্স আসলে তারা পায় নাই, ঠিক আছে? তাহলে আমাদের মূল যে কাজ সেটা হচ্ছে ইংরেজিতে পাস করলেই এক দল, ঠিক আছে, বলছে চান্স নিশ্চিত। ব্যাপারটা এমন না, দেখেছো? ইংরেজিতে পাস করেছে 7194 জন। এই বছরে একটা র্যান্ডম একটা খুব বাজে ফল হয়েছিল, পাস করেছে কিন্তু, তাই না? যখন থেকে লিখিত পরীক্ষা চালু হয়েছে তখনও এমসিকিউতে পাস করেছে 6800 এবং লিখিততেও পাস করেছে 4362 জন। তারপরেও তারা কিন্তু আসন নিশ্চিত করতে পারে নাই, ঠিক আছে? সো দেখতেই পাচ্ছ, লিখিত চালু হওয়ার পর থেকেও কিন্তু পাশের সংখ্যা অনেক বেশি। তার মানে এই 5 মার্কস কিন্তু এত মানুষ পেয়েছে, ঠিক আছে? তারপরেও কিন্তু আসলে চান্স হয় নাই। তো মূল কথা হচ্ছে আসলে 7, 8, 9 এরকম পেতে হবে।
সো পাশ করলে কি হবে, তোমার খাতা দেখা হবে আসলে, ঠিক আছে? পাশ করলে হচ্ছে তোমার খাতা দেখা হবে, আদারওয়াইজ কোনো আসলে বেনিফিট তুমি পাবা না। দেখেছো ইংরেজিতে পাশের সংখ্যা এবং পরীক্ষার্থীর সংখ্যা দেখতে পাচ্ছ? তার মানে তুমি ধরে নাও তোমার এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, এই বছরে 28,000, এই বছরে মাত্র 23,000, অর্থাৎ 20-21 সেশন। তুমি জানোই যে করোনার বছর ছিল, মাত্র সবচেয়ে কম পরীক্ষা দিয়েছিল এই বছরে, এবং সিট সংখ্যা অনেক বেশি ছিল, 1250, এখন সিট সংখ্যা 1050 আসলে, বুঝতে পারছো? এই বছরে পরীক্ষার্থীর সংখ্যা কম ছিল ডিউ টু করোনা প্যান্ডেমিক, এবং পরবর্তী বছরে 38,000। ধরে নাও তোমার পরীক্ষার্থী এবছরে 45,000 মতো পরীক্ষা দিবে আসলে, বুঝতে পারছো না? তো 45,000 থেকে আসলে পাশ করবে, এবং 1050টা সিটের বিপরীতে রিটেন খাতা দেখবে 3 গুণ, বুঝতে পারছো? এর দিয়ে 3 দিয়ে গুণ করলে তুমি যত সংখ্যা হবে ততগুলো খাতা রিটেনের জন্য দেখবে। আচ্ছা, এটা হচ্ছে মূল যে বিষয়, এটা এটা সবার জন্যই, অ্যাডমিশন ক্লাস, অ্যাডমিশনের খুব একটা বিভাজন নাই। তো আমরা মানে পরিসংখ্যান উপাত্তগুলো দেখানো হয়েছে সি ইউনিটের জন্য আসলে। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত কত বছরে 2024-25 অর্থাৎ লাস্ট যে এক্সামটা হয়েছে সেখান থেকে 16-17 সাল পর্যন্ত, এই সেশন পর্যন্ত কোন কোন টপিকস থেকে প্রশ্ন হয়েছিল সেই বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো, এবং সেই জায়গা থেকে কোন বই থেকে আমরা কি পড়ব সেই বিষয়টাও আজকে জানাবো, ঠিক আছে? খুব কন্টেন্টপূর্ণ একটা কনসেপ্ট যাচ্ছে। দেখো গ্রামার আইটেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টেন্স স্ট্রাকচার কনসেপ্টটা কি পেলাম আমরা? সেন্টেন্স স্ট্রাকচার একটু ভালো করে বুঝো। সেন্টেন্স স্ট্রাকচার, এই সেন্টেন্স স্ট্রাকচার থেকে গত বছরেই লাস্ট অনেক বছর পরে প্রায় একটা প্রশ্ন হয়েছে, আবার 19-20 সেশনে দেখেছো দুটো প্রশ্ন হয়েছিল, 16-17 থেকে একটা প্রশ্ন হয়েছিল। তার মানে 1 বছর 2 বছর 3-4 বছর গ্যাপ দিয়ে এই সেন্টেন্স স্ট্রাকচার থেকে প্রশ্ন হয়েছে। আমরা বলেছিলাম আজকের যে কথাবার্তা ছিল, এই সেন্টেন্স স্ট্রাকচার যদি তুমি নিয়ন্ত্রণ করতে চাও, একটু ভালো করে বুঝো, সেন্টেন্স স্ট্রাকচার নিয়ন্ত্রণ করতে চাইলে তোমাকে কোন টপিকসের জন্য কি পড়তে হবে ভালো করে বুঝো। ক্লজ এবং ফ্রেজের উপরে দখল থাকতে হবে। ক্লজ এবং ফ্রেজ, এই দুটো টপিকস আসলে বুঝতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ইউনিটেই কখনোই ক্লজ আইডেন্টিফিকেশন বা ফ্রেজ আইডেন্টিফিকেশন থেকে কোনো প্রশ্ন হয় না, বুঝতে পারছো? যে এটা একটা বাক্য দিল, দ্য হাউস দ্যাট ওয়াজ বিল্ট লাস্ট ইয়ার হ্যাজ কলাপসড, দ্যাট ওয়াজ বিল্ট লাস্ট ইয়ার, এটা আসলে কোন ক্লজ, নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, এই ধরনের প্রশ্ন চাইবে না। কিন্তু ক্লজ এবং ফ্রেজ আসলে প্রত্যেকটা টপিকসকে প্রভাবিত করবে, ক্লজ এবং ফ্রেজ। এই জন্য ক্লজ এবং ফ্রেজ তোমাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারের জন্য তোমাকে ক্লজ ফ্রেজ নিয়ন্ত্রণ করতে হবে, একটু মনোযোগ দাও। এরপরে নাউন অ্যান্ড ইজ ইউজেস, যেখান থেকে সি ইউনিটে 2016-17তে একবার প্রশ্ন এসেছিল, এরপরে আর কখনোই প্রশ্ন হয়নি। নাউন এবং এর যে ব্যবহার, অর্থাৎ কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের ব্যবহার, নাউন অ্যান্ড ডিটারমিনারের যে ব্যবহারগুলো রয়েছে, তার মানে এবার কিন্তু সম্ভাবনা আছে, আমি এই বছরে নাউন অ্যান্ড ডিটারমিনারকে গুরুত্ব দিচ্ছি, এই দুটো টপিকসকেই আমি বেশ গুরুত্ব দিচ্ছি, প্রশ্ন হতে পারে, ঠিক আছে? প্রোনাউন থেকেও বেশ প্রশ্ন অনিয়মিত, বুঝতে পারছো? 22-23 সেশনে একটা প্রোনাউন থেকে প্রশ্ন হয়েছিল, এরপরে আসলে প্রশ্ন হয় নাই। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থেকে প্রশ্ন হয়েছে, তার মানে পার্টস অফ স্পিচ আসলে বেশ গুরুত্বপূর্ণ। প্রেপোজিশন অ্যান্ড কনজাংশন থেকে আমরা দেখেছি প্রশ্ন হচ্ছে, বেশ ভালো প্রশ্ন হচ্ছে, ম্যাক্সিমাম বছরেই আমরা দেখেছি এইটা। কিন্তু টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্সেস থেকে প্রশ্ন হচ্ছে, রাইট ফর্ম অফ ভার্বস থেকে প্রশ্ন হচ্ছে, এটা রেগুলার, এর প্রশ্নের সংখ্যা অনেক বেশি, রাইট ফর্ম অফ ভার্বস, বুঝতে পারছো?
তো এই যে যেটা বলতেছিলাম, এই রাইট ফর্ম অফ ভার্বস যদি তুমি সলভ করতে চাও, আসলে রাইট ফর্ম অফ ভার্বস, ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্বসের জন্য এই কনসেপ্টটা যদি তুমি সলভ করতে চাও, তাহলে এখানেও তোমার টেন্সের ব্যবহারটা লাগবে, আসলে টেন্সের ব্যবহার লাগবেই এই কনসেপ্টের মধ্যে। এবং রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে কিছু মিসলেনিয়াস টপিকস রয়েছে, সাবজাংটিভের ব্যবহার রয়েছে, কজিটিভ ভার্ব, বুঝতে পারছো? সাবজাংটিভের যে কনসেপ্টগুলো রয়েছে, অনুজ্ঞার কথা আমরা বলতে পারি, সাবজাংটিভ, কজিটিভ ভার্ব, এই টপিকসগুলো আমাদের আসলে লাগবে, ঠিক আছে? কজিটিভ ভার্ব, কারণ রাইট ইউজ অফ ভার্বের মধ্যে এই কনসেপ্টগুলো চলে আসে, ঠিক আছে? সাবজাংটিভ, টেন্স, কজিটিভ ভার্ব এবং ভার্ব অফ কনফিউশনের যে ব্যবহারগুলো রয়েছে সেই কনসেপ্টগুলো চলে আসবে। ভার্ব অফ কনফিউশনের যে ব্যবহার রয়েছে এরাও কিন্তু রাইট ইউজ অফ ভার্বের মধ্যেও চলে আসে। বিগত বছরগুলোর প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে রাইট ফর্ম অফ ভার্বসের যে প্রশ্নগুলো এসেছে, এই প্রশ্নগুলোর ম্যাক্সিমাম কোশ্চেন এসেছে এ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার থেকে, অর্থাৎ এজে থমসনের যে বইটা রয়েছে এ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার, বুঝতে পারছো? এই জায়গা থেকে প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার, এবং দুটো প্রশ্ন আমি দেখেছি যেখান থেকে হুবহু এসেছে, অর্থাৎ কোনো চেঞ্জই করেনি উদাহরণের, এজে থমসনের বই থেকে। তাহলে প্রশ্ন হচ্ছে, তোমরা কি এতগুলো বই, আরও আমরা অনেক বইয়ের কথাবার্তা বলবো, আসলে এতগুলো বই কেনা বা নিয়ন্ত্রণ করা এটা তো অসম্ভব, এবং বিশেষ করে যারা ইংরেজিতে একটু দুর্বল আছে, দুর্বল বলে কিছু নেই, ইংরেজিতে তাদের ঘাটতি রয়েছে সেই কথা আমরা বলতে পারি, অর্থাৎ এই অ্যাডমিশনের সময়ে বেসিক থেকে ইমপ্রুভ করতে চাচ্ছে, তাদের জন্য এত বইয়ের তো কোনো দরকারই নেই আসলে। তবে যেই কনসেপ্ট আমরা বলতেছি প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার, এজে থমসনের যে বইটা, এই বইটা থেকে একদম দুটো প্রশ্ন দেখা গেছে, একেবারেই কোনো চেঞ্জ করে নাই, এবং পুরো কনসেপ্টে টাইপ চেঞ্জ করে নাই বাকি কোশ্চেনগুলো থেকে একদম। এজে থমসনের যে বই, আর এভি মার্টিনেটের এবং এজে থমসনের লেখা যৌথভাবে, এই বই থেকে খেয়াল করো। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি নন ফাইন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখো, এটা বেশ গুরুত্বপূর্ণ টপিকস, আমরা প্রত্যেক বছরেই প্রায় প্রশ্ন দেখেছি, গত 2 বছর ছাড়া প্রত্যেক বছরেই আমরা কিন্তু এর প্রশ্ন আসার প্রবাবিলিটি অনেক বেশি, অর্থাৎ ভার্ব রিলেটেড ব্যাপার, ভার্ব টেন্স রিলেটেড। নন ফাইনাইট ভার্ব থেকে অনেক কোশ্চেন আসে, ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল। কন্ডিশনালের মতো টপিকস থেকে সি ইউনিটে প্রশ্নের আসার সংখ্যা কম। মডেল অক্সিলিয়ারিস থেকে প্রশ্ন হচ্ছে, কম্প্যারিজন থেকে প্রশ্ন হচ্ছে, অর্থাৎ পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভই শুধু না, ডাবল কম্পারেটিভ, ইকুয়াল কম্প্যারিজন, আনইকুয়াল কম্প্যারিজন, ঠিক আছে? এই লজিক্যাল কম্প্যারিজন, যেটা অ্যাডজেক্টিভের টপিকস আসলে অ্যাকচুয়ালি, সেখান থেকে আমাদের প্রশ্ন হচ্ছে। এমবেডেড কোশ্চেন থেকে আমরা কোনো প্রশ্নই দেখি নাই, বেশ আসার সম্ভাবনা কম আছে। এমবেডেড কোর্সের নাউন ক্লজের একটা টপিকস, ঠিক আছে, যেহেতু আমাদের টেক্সট বইতে আছে, তবে বি ইউনিটের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। এবং দেখো, খেয়াল করো, তোমার প্যাটার্নস অফ এক্সপ্রেশনের থেকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি না, স্টাইলস এক্সপ্রেশন থেকে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, অর্থাৎ ড্যাংলিং মডিফায়ার রিলেটেড যে প্রশ্নগুলো। আর্টিকেল থেকেও কিন্তু সদ্য প্রশ্ন হচ্ছে, কারণ যেহেতু এইচএসসি সিলেবাসে আর্টিকেল শর্ট সিলেবাসে ছিল না, কিন্তু মূলত আর্টিকেল এইচএসসি সিলেবাসের একটা অন্তর্ভুক্ত বিষয়, এই কারণে অ্যাডমিশনে একটা ভাবনা থাকে। সি ইউনিটে যদিও আমরা খুব কম দেখেছি আসলে প্রশ্নগুলো। দেখো, খেয়াল করো, অন্যান্য যে টপিকসগুলো রয়েছে, ভয়েস থেকে আমরা দেখেছি অনেক বছর আগে একটা প্রশ্ন এসেছে, কিন্তু ভয়েস আসলে আমাদের জানা দরকার, এবং ভয়েস থেকে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটাও আমরা এসেছিল তোমার যেটা ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার থেকে, অর্থাৎ রেমন্ড মারফির যে ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার রয়েছে, সেই ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার থেকে একটা ভয়েসের যে প্রশ্ন হয়েছিল, ঠিক আছে? তো আমরা ভয়েসের জন্য পিসি দাসের আমাদের যে স্লাইড থাকবে, ক্লাস লেকচার থাকবে, এক কথায় সেখান থেকে পিসি দাস এবং রেমন্ড মারফির এবং অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার যেটা পিসি দাস
অবজেক্টিভ ইংলিশের এই 3-4টা বইয়ের সমন্বয়ে আমরা ভয়েসের বেসিক টুলস আমরা করব, প্রিভিয়াস প্রশ্ন পড়ব এবং একই সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে এমন সব প্রশ্ন তো থাকবেই। আর 3টা বইয়ের সমন্বয়ে মূলত আমার লেকচার শিটে একটা প্রভাব থাকবে, যেখান থেকে অনেক বছর আগে সি ইউনিটে একটা প্রশ্ন হয়েছিল, কিন্তু একদম সরাসরি একটা প্রশ্ন হয়েছিল। সো এই বইগুলো থেকে আমরা, এবং পিসি দাসে একটা অধ্যায় আছে সাম পিকুলিয়ারিটিস ইন ভয়েসের কিছু অদ্ভুতুড়ে ব্যাপার, সেই ব্যাপারগুলো আমাদেরকে লাগবে। এবং রেইমন্ড মার্ফিতে ভয়েসের বেশ কিছু কনসেপ্ট আছে, একটু জটিল কনসেপ্ট, যেগুলো সাধারণ নিয়ম কানুন মানে না, এরকম ভয়েস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক মৌলিক প্রশ্ন হয়ে থাকে বিজনেস ফ্যাকাল্টিতে, তো সেই প্রশ্নগুলো সলভ করার জন্য, সেই চ্যালেঞ্জটাকে উতরানোর জন্য এই বইগুলোর কনসেপ্টগুলো আসলে দরকার। আচ্ছা, এবার আমাদের যে কনসেপ্টগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, ট্রান্সফরমেশন থেকে আমাদের প্রশ্ন, ডিগ্রি থেকে অর্থাৎ মিসলেনিয়াস যেটা পার্টস অফ স্পিচের ব্যবহার থেকে আমাদের কিন্তু একটা প্রশ্ন এসে যায়, পার্টস অফ স্পিচের ব্যবহার থেকে আমরা দেখেছি ভোকাবুলারি একটা কমন, সব থেকে বেশি প্রশ্ন কোনো একটা তো এসেছেই, একটা কমন, দুটো প্রশ্ন, 3টা পর্যন্ত ভোকাবুলারি হাইয়েস্ট আসতে পারে, সিনোনিম অ্যান্টোনিম। এবং দেখো এই পোর্শন থেকে প্রশ্ন আসার সংখ্যা অনেক বেশি। তাহলে ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যানালজি, ইডিওম্যাটিক এক্সপ্রেশন অর্থাৎ ইডিয়মস, সেন্টেন্স কমপ্লিশনের জন্য আমরা যেটা পড়ব পিয়ারসন টোফেল, এখান থেকে সেন্টেন্স কমপ্লিশনের সবগুলো প্রশ্ন পিয়ারসন টোফেলসের বিভিন্ন অধ্যায় থেকে তুলে দেওয়া হয়েছিল সি ইউনিটে, বুঝতে পারছো না? এবং রিডিং কম্প্রিহেনশন তো এখন আর নাই, ঠিক আছে, তবে বিইউপির জন্য লাগবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য লাগবে। স্পেলিং থেকে রেগুলার প্রশ্ন আসে, 1 বছর বাদ ছিল, এছাড়া প্রত্যেক বছরে স্পেলিং থেকে প্রশ্ন হয়েছে। তার মানে তুমি দেখতে পাচ্ছ সেন্টেন্স কমপ্লিশন, এই টপিকসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, স্পেলিং। এবং টেক্সট বই থেকে আমরা দেখেছি যে সি ইউনিটে কোনো প্রশ্ন আসে নাই, এটা বললে একটু ভুল হবে, টেক্সট বই থেকে ইডিয়মসের প্রশ্ন একবার এসেছিল। সো বেসিক আমরা টেক্সট বই থেকে প্রশ্ন হয়নি। তাহলে এই টপিকসগুলো সি ইউনিটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পার্টস অফ স্পিচ, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যানালজি, ইডিয়মস, সেন্টেন্স কমপ্লিশন এবং টেন্সের যে চ্যাপ্টারগুলো রয়েছে, দেখেছো টেন্সের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই জায়গাগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, রাইট ইউজ অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নন ফাইনাইট ভার্বস। তার মানে একটু হচ্ছে এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, এই টপিকসগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং নন ফাইনাইট ভার্বের আদ্যপান্ত আমাদের জানতে হবে। এবং একই সাথে আমাদের এই যে টপিকসগুলো দেখতে পাচ্ছ দেন, তাহলে এখন আমরা দেখো একটু খেয়াল করো, এবার এই জায়গাগুলো একটু স্ক্রিনশট কিন্তু সবাই নিয়ে রাখবা। এখান থেকে আমরা হ্যাঁ, কি কোশ্চেন ছিল একটু বলো মেহেদি হাসান, কোশ্চেন কি ছিল? আমরা পড়ার মধ্যে ঢুকবো আসলে, ঠিক আছে, তোমরা পড়ার মধ্যে আমরা একটু ঢুকবো। আমাদের ক্লাস মিশন এফবিএস এর ক্লাস ফেসবুক লাইভ হবে, কিন্তু কিছু টপিকস আছে রিটেনের জন্য আসলে আমরা দেখি কি করা যায় সেটা নিয়ে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের এই টপিকসগুলো খুব গুরুত্বপূর্ণ। সো প্রেপোজিশন আমি মিশন এফবিএসে আমাদের কিভাবে আমি আমার স্লাইডগুলো সাজিয়েছি, প্রশ্নগুলোর ব্যাখ্যা সম্পর্কে কিভাবে সাজানো হয়েছে, সেই কনসেপ্টগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে দেখো, তোমাকে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে প্রশ্নটাকে চেনা। এমসিকিউ টপিকসের প্রশ্ন চেনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছ, দেখো আমরা 4টা অপশনের মধ্যেই একটা প্রেপোজিশন পাচ্ছি, সবগুলো অপশনে। তার মানে আমাদের একটা টপিকস ক্লিয়ার যে এইটা আসলে প্রেপোজিশন থেকে এসেছে। তো এখন একটু সলভ করে ফেলো তো দেখি। জাবেদ ওয়াজ লেনিং, লেনিং শব্দের অর্থ এভাবে হেলান দিয়ে দাঁড়ানো, এ ল্যাম্পপোস্ট। তার মানে আমাকে একটু সবাই উত্তর করো তো, ল্যাম্পপোস্টের কোন দিকে সে দাঁড়িয়েছে?
ল্যাম্পপোস্টের পরে দাঁড়িয়েছে না বিপরীত দিকে দাঁড়িয়েছে, কোনটা? একটু সবাই একটু কমেন্টস করে একটু জানাও তো দেখি, ল্যাম্পপোস্টের কোন দিকে আসলে জাবেদ দেখো হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কোন দিকে বলো তো? সেই দিক অনুসারে উত্তর দিব আমরা। ল্যাম্পপোস্টের আগে দাঁড়িয়েছে না তার বিপরীত দিকে দাঁড়িয়েছে? সবাই একটু কনসেপ্টটা বুঝো, বলো ল্যাম্পপোস্টের কোন দিকে। দেখেছো জাবেদ ওয়াজ লিনিং, জাবেদ হেলান দিয়েছে, হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আর ল্যাম্পপোস্ট, একটা ল্যাম্পপোস্টের কোন দিকে, সেটা এই দিক হচ্ছে ল্যাম্পপোস্টের আগের দিক আর এই দিক হচ্ছে ল্যাম্পপোস্টের বিপরীত দিক। কোন দিকে দাঁড়িয়ে আছে সেই দিকেই আসলে উত্তরটা হবে। সো প্রেপোজিশনের ভাষা আসলে বুঝতে হবে, যখনই প্রেপোজিশন আসবে, ঠিক আছে, বিপরীত দিকে বলেছে হিমেল ফাইন, যেহেতু বিপরীত দিকে দাঁড়িয়ে আছে তাহলে বিপরীত কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা, বিপরীত অর্থে কি এগেইনস্ট, যেমন যুদ্ধ কোনো কারোর বিরুদ্ধে হয়, এগেইনস্ট দ্য পাকিস্তানি অপারেশন রুলার্স, সে ল্যাম্পপোস্টের বিপরীত দিকে বিরুদ্ধে স্রোতে দাঁড়িয়ে আছে, তখন আমরা এগেইনস্ট ব্যবহার করব। প্রেপোজিশন নিয়ে আমরা প্রচুর প্রেপোজিশন আমরা পড়ব, কিন্তু যদি ভাষা অনুধাবন না করো খুব বিপদে পড়ে যাবা। সো আমার ক্লাসের মধ্যে এই কনসেপ্টগুলো আসলে এরকম ভাবেই থাকবে, ঠিক আছে, যে প্রত্যেকটা প্রেপোজিশনের ভাষাগত যাতে তুমি একটা চিত্রকল্প আলোচনা করো, না হলে বিভক্তি আনাটা আসলে খুবই কঠিন হয়ে যাবে। এগেইনস্ট, ফাইন। তাহলে এবার খেয়াল করো এই কনসেপ্ট আমরা আবার পরের প্রশ্ন দেখে ফেলি। আমরা দেখো চারটা অপশন রয়েছে, এই চারটা অপশনের মধ্যে প্রত্যেকটা অপশনই কিন্তু প্রেপোজিশন আছে, অর্থাৎ এমসিকিউ প্রশ্নে তুমি অপশন দেখেই আলোচনা করবা যে প্রশ্ন আসলে কেমন হবে, বুঝতে পেরেছো? এমসিকিউ প্রশ্নে অপশন দেখে তোমাকে আলোচনা করতে হবে যে ওই টপিকসটা কোথা থেকে এসেছে। আমরা যখন দেখেছি চারটা অপশনই প্রেপোজিশন রয়েছে, তাহলে আমরা স্পষ্ট ধারণা পেয়েছি যে এইটা আসলে প্রেপোজিশন থেকে এসেছে। তো খেয়াল করো এবার এই প্রেপোজিশনটা কেমন হয়েছে তোমার চোখে যদি এমন স্ট্রাকচার পড়ে, দেখো জাবেদ বাক্যের সাবজেক্ট, ওয়াজ হচ্ছে বি ভার্ব এবং অ্যাকুইটেড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছো? তাহলে অর্থাৎ সাবজেক্ট বি ভার্বকে আমরা কি বলবো? লিঙ্কিং ভার্ব। সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ, এমন কনসেপ্ট যদি তোমার চোখে পড়ে তখন এদের পরে প্রেপোজিশন অফ ব্যবহার করে ফেলবা, ঠিক আছে? জাবেদ ওয়াজ অ্যাকুইটেড অফ দ্য চার্জ অফ থেফট, জাবেদকে চুরির অভিযোগ থেকে খালাস দেয়া হলো। কনসেপ্টটা কিন্তু ঠিক এরকম। দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নই কিন্তু দেখো প্যারেন্টস বাক্যের সাবজেক্ট বিকাম, এটা কোন ভার্ব বলো? লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কে বসেছে? স্যাঙ্গুইন অ্যাডজেক্টিভ। স্যাঙ্গুইন শব্দের অর্থ হচ্ছে আশাবাদী, বুঝতে পেরেছো না? আশাবাদী। তাহলে সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ প্রেপোজিশন অফ। আবার দেখো চিলড্রেন মাস্ট একটা মডাল অক্সিলিয়ারি, মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে অর্থাৎ বি, এই বি হচ্ছে লিঙ্কিং ভার্ব আর লিঙ্কিং ভার্বের পরে কশাস অ্যাডজেক্টিভ ফর্ম হয়েছে, তাহলে প্রেপোজিশন অফ। দেখো শি সাবজেক্ট ইজ লিঙ্কিং ভার্ব, জেলাস তার মানে কি ঈর্ষান্বিত, এটা একটা অ্যাডজেক্টিভ, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ দেন প্রেপোজিশন অফ। আবার হি সাবজেক্ট ওয়াজ বি ভার্ব মানে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে দেখো অ্যাশেম লজ্জিত অ্যাডজেক্টিভ ফর্ম দেন প্রেপোজিশন অফ। তাহলে এই ধরনের এই সবগুলোই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছিল। তার মানে আমরা এটা শিখলাম সাবজেক্ট লিঙ্কিং ভার্ব, কাদেরকে আমরা লিঙ্কিং ভার্ব বলে থাকি, বুঝতে পেরেছো? লিঙ্কিং ভার্ব কাদেরকে বলবো? বি ভার্ব লিঙ্কিং ভার্ব, ফিল লিঙ্কিং ভার্ব, লুক লিঙ্কিং ভার্ব, অ্যাপিয়ার লিঙ্কিং ভার্ব, বিকাম লিঙ্কিং ভার্ব, বি বিকাম রিমেইন অ্যাপিয়ার স্মেল টেস্ট সাউন্ড, এগুলো লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভের জায়গা, তখনই এর পরে প্রেপোজিশন ডিজার্ভ করলে আমরা দেখো প্রেপোজিশন অফ এর ব্যবহার করে ফেলেছি। পুরো কনসেপ্টটা কিন্তু এইটা, আশা করি এই পুরো কনসেপ্টটা কিন্তু মনে রাখবা। দেখেছো সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ প্রেপোজিশন অফ, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ প্রেপোজিশন অফ,
এই যে কনসেপ্টগুলো আমরা পাচ্ছি, এই কনসেপ্টটা কি বুঝেছো কিনা সবাই একটু কমেন্টস করে জানাও। আর দ্রুত লাইভটা যারা ইয়াতে আছো, ঠিক আছে, আজকে আমাদের অফিস তো বন্ধ ছিল, সো কেউই নাই, করা হয় নাই, সো একটু সবাই শেয়ার করে দাও, প্রত্যেকেই শেয়ার করে দাও পুরো কনসেপ্টটা। পুরো দেখো প্রেপোজিশন এবং ভোকাবুলারি নিয়ে এবার আমরা একটা ভিন্ন চ্যালেঞ্জ নিব। এই জায়গা থেকে সি ইউনিটের প্রশ্ন অনেক বেশি, অর্থাৎ পুরো অ্যাডমিশন যাত্রাতেই আসলে সবার জন্য এই কনসেপ্টটা খুব খুব জরুরি। তাহলে আমরা দেখো এই যে লিঙ্কিং ভার্বের পরে যখন এভাবে অ্যাডজেক্টিভ বসে যাচ্ছে তখন প্রেপোজিশন কি ব্যবহার হচ্ছে। আচ্ছা, এবার দেখো সিনোনিম অফ অ্যাপেক্স, অর্থাৎ অ্যাপেক্স শব্দের অর্থ হচ্ছে চূড়া। তোমরা কিছু ভোকাবুলারি লিখতে থাকো দেখি। অর্থাৎ একটা পাহাড় দেখতে পাচ্ছ, ভোকাবুলারির একটা কনসেপ্ট। সহজ ভোকাবুলারিগুলো আমরা এভাবেই দেখাবো। এই যে পাহাড়ের যে চূড়াটা, এই চূড়াটাকে, অর্থাৎ এই যে পাহাড়ের যে উপরিভাগ, এটাকে আমরা অ্যাপেক্স বলবো, এই জায়গাটাকে অ্যাপেক্স বলবো। এইটা কিন্তু না, এখান থেকে আরেকটি পাহাড় তৈরি হয়েছে, এটা কিন্তু ভ্যালি, এটা উপত্যকা। কিন্তু এই যে পাহাড়ের যে চূড়াটা, এইটাকে বলা হয় অ্যাপেক্স, এটাকে বলা হয় পিক, পিক চূড়া, এটাকে বলা হয় জেনিথ, জেনিথ চূড়া। হ্যাঁ, এই যে কনসেপ্ট, এটাকে বলা হয় পিনাকল, পিনাকল। হ্যাঁ, চূড়া অর্থে বসে অ্যাপেক্স, পিক, জেনিথ, পিনাকল। এই যে জায়গাটা সামিট, এই অংশটার নাম হচ্ছে সামিট, সামিট। তাহলে অ্যাপেক্সের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, অ্যাপেক্সের সিনোনিমটা কি বলো? জেনিথ। অ্যাপেক্সের সিনোনিম পাচ্ছি আমরা জেনিথ। আর এইটা হচ্ছে ভ্যালি, আর এই নিচের জায়গাটা হচ্ছে লো, এই নিচের জায়গাটা বেজ, এই নিচের জায়গাটা বটম। বুঝতে পারছো? পুরো চিত্রটা দেখে আসলে কনফার্ম হবা যে কি ব্যবহার হচ্ছে আসলে। এটা হচ্ছে যেগুলো খুব কমন ভোকাবুলারির জন্য আমরা এই ধরনের কথাবার্তা তোমার কাছ থেকে নিয়ে আসবো। খুবই সরল একটা কনসেপ্ট হবে। আবার যদি ভোকাবুলারির ব্যাপারটা একটু একটু শব্দ হয়, দেখো এগুলো কিন্তু আমার ভীষণ কষ্টসাধ্য, এবং দেশের আজকে আমি এই বিষয়গুলো এরকম শত শত ভোকাবুলারি তুমি কমন, নিশ্চিত কমন পাবা, এই ক্লাসের মধ্যে কমন পাবা। কমন পাওয়ানোর জন্য ভোকাবুলারি নিয়ে জাস্ট কি করা হয়েছে এই বছরে, এটা ধরো, হ্যাঁ, যদিও এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন ছিল, ভালো প্রশ্ন ছিল। দ্য নোভেল অফার অফ জব ওয়াজ অ্যালিউরিং। এখানে একটা শব্দ দেখো, ভোকাবুলারি নিয়ে আমার কনসেপ্টগুলো কি নেওয়া হয়েছে। অ্যালিউরিং একটা শব্দ, এখানে 5টা শব্দ আছে, দেখেছো? ফ্রাস্ট্রেটিং হতাশাজনক, এনকারেজ তো বুঝোই উৎসাহ, প্যাসিমিস্টিক অপটিমিস্টিক মানে আশাবাদী, প্যাসিমিস্টিক মানে মানে একেবারেই হতাশাবাদী, এবং টেম্পটেটিং মানে প্রলুব্ধ। বুঝতে পারছো? এই তাহলে কয়টা শব্দ হলো? 1টা 2টো 3টা 4টা 5টা, টোটাল 6টা শব্দ। এই 6টা শব্দ নিয়ে একটা গল্প লিখেছি, দেখেছো? এই 6টা শব্দ নিয়ে, যেটা তুমি পড়বা, তোমার প্যাসেজ রিডিং স্কিল বাড়বে এবং অনেক ভোকাবুলারি। দেখো এই 6টা শব্দই ব্যবহার করা হয়েছে। নিশাত রিসিভড অ্যান অ্যালিউরিং জব, প্রথম শব্দ নিয়ে। দেখো এখানে একটা অ্যালিউর ছিল, তাহলে ওই অ্যালিউর নিয়ে আমি বলেছি নিশাত রিসিভড, গ্রহণ করেছে একটা প্রলুব্ধকর জব, অফার ইট, এবং ইট প্রমিসড গ্রেট পে, এটা তাকে ভালো টাকা পয়সা দিবে, অ্যান্ড অপরচুনিটিস, বেশ দারুণ সুযোগ সুবিধাও দিবে। স্টিল, তবুও, দ্য স্ট্রিক্ট পলিসিস, ঠিক আছে, ওই কোম্পানির নিয়মকানুন খুবই কঠিন, যদিও বেতন ভালো, সুবিধাও ভালো, কিন্তু নিয়মকানুন এতটাই কঠিন। ফেল্ট আ বিট ফ্রাস্ট্রেটিং, এই ফ্রাস্ট্রেট শব্দটা কোথা থেকে নিয়েছি? এখান থেকে। আর বিট মানে সামান্য। কিন্তু দেখো জবটা কিন্তু প্রলুব্ধকর ছিল, জবের সুযোগ সুবিধা ভালো, পে স্যালারি ভালো, তারপরেও তার পলিসি এতটা কঠিন ছিল, তার কাছে লিটল ফেল্ট আ বিট, বিট মানে সামান্য, একটু হতাশার হতে পারে। হার ফ্রেন্ড ওয়াজ এনকারেজ শব্দটা কোথায় পেয়েছি? অপশন বি থেকে পেয়েছি। এনকারেজ করতেছে, বলছে ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো, তাকে, তার বন্ধু তাকে এনকারেজ করতেছে। তবুও দেখো নিশাত রিমেইন প্যাসিমিস্টিক, তারপরেও বন্ধু বলতেছে চাকরিটা করো, কিন্তু তারপরেও দেখো এই শব্দগুলো তুমি একদিনে মিনিং জানবা না, কিন্তু এই গল্পগুলোর মাঝে মাঝেই তোমার মধ্যে নতুন শব্দ দানা বাঁধবে, ঠিক আছে? সেটা তোমার মাতৃভাষাতেও দানা বাঁধবে। তুমি পুরো প্রশ্নটাকে
পুরো গল্পটাকে প্রলুব্ধ করতে পারবা। তারপরে তোমার বন্ধু বলতেছে করো, এনকারেজ করতেছে, তারপরেও ইয়েট মানে তবুও নাবোধক বাক্যর আগে ইয়েট বসে। নিষাদ বলতেছে, তারপরেও সে হতাশা। ফেয়ারিং ভয়ও পাচ্ছে, আবার ফেইলিওর হবে কিনা। দেন হোপ স্পার্ক, তার মধ্যে আশা জেগে উঠলো। আশা কি হলো? অ্যাপিয়ার্ড, হাজির হলো। আশা কি হলো? রিভোক, জাগ্রত হলো। শি চুজ টু অপটিমিস্টিক, এবং পরবর্তীতে সে আশাবাদী হলো। অ্যান্ড ফাইনালি অ্যাকসেপ্টেড দ্য টেম্পটেটিং, যেটা ই নাম্বার অপশনে ছিল, অবশেষে ওই প্রলুব্ধকর অফারটি গ্রহণ করলো। তাহলে অ্যালিউরের সিনোনিম হচ্ছে টেম্পটেটিং। বুঝতে পেরেছো? অ্যালিউরের সিনোনিম হচ্ছে। তাহলে এভাবে যদি গল্প নেওয়া হয়, কতগুলো শব্দ তোমার চলে আসবে, প্রত্যেকটা অবশ্যই পাওয়া যাবে। প্রতিটা ভোকাবুলারি, প্রতিটা দেশের কোনো এডটেক প্ল্যাটফর্মে তুমি একটু দেখো ভোকাবুলারি ক্লাসগুলো এই বছর, এবং আমি ইভেন গত 2 বছরগুলোতে নাই, এই বছরে পুরো বছর জুড়ে ভোকাবুলারি নিয়ে আমি কাজ করেছি। প্রশ্ন কমন পাবা, ঠিক আছে, লিখিত দিতে পারি আমি, ঠিক আছে, যেটা অ্যাডমিশন সম্পর্কে বলাটাই বার। ভোকাবুলারি নিয়ে যে কি পরিমাণের এইগুলো, তো এটা ভীষণ রকম এই সামঞ্জস্য ধরে রাখতে প্রচুর পরিমাণের পরিশ্রম করতে হয়েছে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভোকাবুলারি, সম্ভাব্য ভোকাবুলারিকেই এভাবে গল্পের আকারে শত শত শব্দ, এবং সেটা আমাকে পড়ে পড়ে শোনাবা, ঠিক আছে। সো অ্যাডমিশনের ক্লাসগুলো ইংরেজি ক্লাসে 3টা ধাপে মিশন এফবিএসে নিব। প্রথম দিককার ক্লাসগুলো লেন্থ একটু বড় হবে, যেখানে প্রচুর কমেন্টস তোমার নেওয়া হবে, সব মিলায়। বুঝতে পেরেছো? এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখবা। ভোকাবুলারি নিয়ে কি কি কনসেপ্ট নেওয়া হয়েছে সেই জায়গাগুলো একটু আমরা দেখব। দেখো, খেয়াল করো, আমরা এখানে দেখতে পাচ্ছি বেনিডিকশন ইজ ক্লোজেস্ট মিনিং ইন মিনিং টু। বেনিডিকশনের সিনোনিম চাচ্ছে। দেখো, বেনিডিকশন, খেয়াল করো, এইখানে ভোকাবুলারির কনসেপ্টগুলো দেখো আসলে কি নেওয়া হয়েছে, একটু মনোযোগ দিবা। বেনিডিকশন এই শব্দটার সাথে অনেকেই পরিচিত না, মনে রাখবা। দেখেছো এখানে বেনি কথাটি আছে, বিইএনই। ইংরেজিতে যত শব্দ পাবা যে শব্দের মধ্যে বিইএনই অথবা বিইএনআই থাকবে, এদেরকে আমরা রুট ওয়ার্ড বলে থাকি, ঠিক আছে। সেই শব্দের অর্থ সবসময় ভালোই হবে, সেই শব্দের অর্থ সবসময় ভালো। এরা কখনোই নেতিবাচক কিছু হবে না। রুট ওয়ার্ড দিয়ে শব্দ ভাণ্ডার নিয়ন্ত্রণ করব। যে শব্দগুলোর মধ্যে বেনি, বিইএনই অথবা বিইএনআই থাকবে, সেই শব্দগুলোর অর্থ কোনোদিনই নেতিবাচক হবে না। আমরা এর মধ্যে আরেকটি অংশ পাচ্ছি, দেখো, আরেকটি অংশ পাচ্ছি ডিক্ট, ডিআইসিটি। দেখেছো, এই যে এখানে আমরা পেয়েছি ডিআইসিটি। ডিক্ট শব্দের অর্থ হচ্ছে কথা বলা। বুঝতে পারছো না? তার মানে বেনি শব্দের অর্থ ভালো, আর ডিক্ট শব্দের অর্থ হচ্ছে কথা বলা। তার মানে ভালো কথা বলা। বেনিডিকশন মানে ভালো কথা বলা। কার্স মানে তো অভিশাপ দেয়া, না না ভালো কথা হয় না। ব্লেম মানে দোষ দেয়া, হচ্ছে না। পানিশমেন্ট তো শাস্তি। ব্লেসিং আশীর্বাদ মানেই তো ভালো কথা বলা। বুঝতে পারছো না? ব্লেসিং আশীর্বাদ শব্দের অর্থই দারুণ। আশীর্বাদ শব্দের অর্থ হচ্ছে ভালো কথা বলা, বেনিডিকশন। এই বেনিডিকশনের সাথে যদি আমি এখন ম্যাল কথাটা যোগ করে দিতাম, ঠিক আছে, বলতাম যে ম্যালডিকশন, ম্যালডিকশন। এই ম্যাল শব্দের অর্থ হচ্ছে খারাপ। বুঝতে পারছো না? খারাপ। আর খারাপ কথা বলা। ডিক্ট শব্দের অর্থ হচ্ছে কথা বলা, তার মানে ম্যালডিকশন শব্দের অর্থ হচ্ছে খারাপ কথা বলা, ক্রিটিসাইজ করা। আর বেনিডিকশন মানে কি? ব্লেসিং করা। বেনিডিকশন মানে প্রেইজ করা, প্রশংসা করা। বেনিডিকশন মানে অ্যাপ্রিসিয়েট করা। আর ম্যালডিকশন শব্দের মানে কি? গোল্লায় যাও, কিছু একটা খেয়ে মরে যাও, হ্যাঁ, তোমার দিয়ে কিচ্ছু হবে না। এই যে ম্যালডিকশন, বাজে বাজে কথাবার্তা বলা, ঠিক আছে, ক্রিটিসাইজ করা, ইনসাইট করে ফেলা। দেখো, ঠিক একইভাবে ম্যালডিকশন, এখানে দেখতেই পাচ্ছ, একটা চিত্র দেখে তুমি এক ধরনের চিন্তা করবা। এই যে আমরা এই জায়গাতে কি পাচ্ছি, দেখো, ম্যালডিকশন। এই ম্যাল শব্দের অর্থ কি পেলা? খারাপ, খারাপ, নেতিবাচক। আর ডিআইসিটি, এই যে ডিক্ট শব্দের অর্থ হচ্ছে কথা বলা। তার মানে ম্যালডিকশন শব্দের অর্থ কিন্তু
কথা বলা, খারাপ খারাপ কথা বলা। এবার তাহলে চিন্তা করো, ম্যালডিকশনের ক্লোজেস্ট মিনিং কি? কার্স হবে, অভিশাপ। প্রেইজ তো হবেই না, ব্লেসিং তো হবেই না, অ্যাপোলজি তো হচ্ছেই না, এরা তো সব ইতিবাচক, এরা সবাই বেনিডিকশন। বুঝতে পারছো না? এদেরকে আমরা বলবো বেনিডিকশন, আর ম্যালডিকশন হচ্ছে কার্স। ফাইন, ওকে, সুন্দর। পিডিএফ দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে। আচ্ছা, খেয়াল করো এবার। এবং অনেক শব্দ দেখেছো, ম্যালাইন খুব গুরুত্ব শব্দ, ম্যালিস, ম্যালফরমেশন, ম্যালিফিক, ম্যালকন্টেন্ট। এখানে অনেক শব্দ আছে যা তুমি শোনো নাই, কিন্তু এই সকল শব্দের অর্থ যে নেতিবাচক, খারাপ অর্থে বসেছে, ঠিক আছে, অপকার অর্থে বসেছে, এইটা কিন্তু তোমার কাছে স্পষ্ট। আবার দেখো, আমাদের প্রশ্ন বলতেছে ম্যালডিকশন যদি কার্স হয়, অর্থাৎ ম্যালডিকশন মানে খারাপ কথা, তার মানে অভিশাপ দেয়া, তাহলে বেনিডিকশন কি হবে? উত্তর করো তো দেখি। ম্যালডিকশন যদি কার্স হয়, অভিশাপ হয়, তাহলে বেনিডিকশন মানে কি হবে? এটার উত্তর করে ফেলো দেখি। ম্যালডিকশন শব্দের অর্থ যদি অভিশাপ হয়ে থাকে, তাহলে বেনিডিকশন বলতে কি বুঝি? এটার উত্তর করে ফেলো সবাই। ফাইন, সুন্দর। ম্যালডিকশন ইজ কার্স, তাহলে বেনিডিকশন কি হচ্ছে? দারুণ, দারুণ। ম্যালডিকশন যদি কার্স হয়ে থাকে, বেনিডিকশন হবে ব্লেসিং। অসাধারণ। ম্যালডিকশন কার্স আর বেনিডিকশন হচ্ছে ব্লেসিং। এবার কনসেপ্টটা দেখো, আমরা এই প্রশ্নটা আমরা নিয়ে আসছি। এবার আরেকটি কনসেপ্ট একটু দেখো, গড ইজ গুড। আমরা সবগুলো অপশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রেপোজিশন পাচ্ছি, বুঝতে পেরেছো না? সবগুলো অপশনে প্রেপোজিশন পাচ্ছি। তার মানে এখানে আমরা গুড একটা অ্যাডজেক্টিভের সাথে নাউন প্রোনাউনের সংযোগ করলো, নিশ্চিত এটা একটা কি বলো? প্রেপোজিশন। আমরা সব অপশনে প্রেপোজিশন পাচ্ছি। এবার দেখো, টিনেজার্স আর অফেন, এবার গুড না, রুড, তার মানে বেশ কর্কশ। আবার দেখো, ইউ শুড বি জেনারাস, উদার, পোলাইট, ভদ্র, রাগান্বিত, আনফেয়ার, মানে যেটা আনফেয়ার এটা ফেয়ার না, এটা ঠিক না। অনেকগুলো শব্দ পাচ্ছ। এই সকল শব্দ দেখো, গুড, কাইন্ড, নাইস, রুড, ক্রুয়েল, পোলাইট, এই শব্দগুলোর মিনিং তোমরা জানো না? বলো। ভালো, দয়ালু, সুন্দর, রুক্ষ, নিষ্ঠুর, ভদ্র, বিনয়ী, সাহায্য, ফ্রেন্ডলি, গ্রেটফুল, জেনারাস, উদার, ফেইথফুল, আনফেয়ার, ডিসরেসপেক্টফুল, এই সকল শব্দ জানো। এদেরকে দেখা মাত্রই এদের পরে প্রেপোজিশন টু ব্যবহার করে ফেলবা। বুঝতে পেরেছো? এদেরকে তখনই একদম দেখা মাত্রই আমরা প্রেপোজিশন কি ব্যবহার করব? টু। গুড টু, কাইন্ড টু, নাইস টু, রুড টু, ক্রুয়েল টু, পোলাইট টু, হেল্পফুল টু, ফ্রেন্ডলি টু, গ্রেটফুল টু, জেনারাস টু, ফেইথফুল টু, আনফেয়ার টু। প্রেপোজিশন যদি তোমাকে এভাবে সাজিয়ে দেয়া হয়, নিয়ন্ত্রণ করতে পারবে না? বলো তো একটু, সবাই কমেন্টস করো তো। ব্যতিক্রম এই যে ধরো অ্যাংরি, কোনো ব্যক্তির উপর রেগে যাচ্ছ, তখন উইথ হচ্ছে, এগুলো কমন কিছু কনসেপ্ট তোমাকে আসবে। গুড অ্যাট মানে তো সেটা দক্ষ, সেটা তো আলাদা। বুঝতে পারছো? তুমি কি এখানে এই কথা বলতে পারবা? বলো, গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, তুমি কি এটা বলতে পারবা? গড ইজ গুড অ্যাট মি, এটা কোনো কথা হলো? গড ইজ গুড টু মি, ঈশ্বর আমার প্রতি সদয়, ঈশ্বর আমাকে ভালোবাসে, ঈশ্বর আমার প্রতি সহানুভূতিশীল। তো গুড অ্যাট শব্দের অর্থ তো সেটা তো ভিন্ন পারপাস। বলো একটু, সবাই কমেন্টস করে জানাও। তোমাকে যদি প্রেপোজিশন এভাবে সাজাইয়ে দেয়া হয়, তাহলে কি নিয়ন্ত্রণ করতে পারবা না? টিনেজার্স আর অফেন রুড টু দেয়ার এল্ডার্স, বড়দের প্রতি টিনেজাররা কিছু বললেই হ্যাঁ তুমি কি বুঝো, চুপ করো, এটা একটা কমন ভাষা, আমিও বলতাম। বুঝতে পারছো না? বলো।
প্রেপোজিশনগুলো যদি এভাবে সাজিয়ে দেয়া হয় তাহলে কি তুমি নিয়ন্ত্রণ করতে পারবা? হ্যাঁ, লাইভ ক্লাসগুলো অবশ্যই রেকর্ডেড থাকবে। তুমি কি ভর্তি হয়েছো বলো? তুমি করো, অবশ্যই রেকর্ডেড থাকবে। প্রিপোজিশনগুলোকে পুরোটা সাজে, প্রিপোজিশন থেকে কিন্তু কত প্রশ্ন হচ্ছে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, ভোকাবুলারি, প্রিপোজিশন, হ্যাঁ, পুরো কনসেপ্টগুলো খুব গুছিয়ে দেওয়া হবে। তুমি রেগুলার চর্চা করবে, এটা তো বিরক্তিকর জিনিস। হ্যাঁ, আমরা যতই বলি না কেন এটা এই করে দে, পানি পানি হয়ে যাবে, এগুলো গাল গল্প। দেখবা যে যারা ভোকাবুলারি ইংরেজি পড়াচ্ছে, বুঝতে পারছো না, ভোকাবুলারি অবস্থা, তাদের অবস্থাই খুবই খারাপ। আমি তো প্রতিদিন ভোকাবুলারি পড়ি, কখন কোন ছেলে মেয়ে কি ধরে ফেলে, বুঝতে পারছো না। কন্টিনিউয়াসলি অ্যাডমিশনের 1 মাস 1.5 মাস আগের থেকে ভোকাবুলারি প্রতিদিন, প্রত্যেক দিন 20টা 25টা ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম সহ বিড়বিড় করি রাস্তা দিয়ে গেলে পারে। হ্যাঁ, ম্যাক্সিমাম সময়, অথবা ফোনে ছবি তুলে রাখি, দেখি। এটা এত সহজ জিনিস না এখানে। তাহলে কিন্তু অ্যাডমিশনের যে ব্যাপারটা দেখো, এবার বলতেছে দ্য সিনোনিম অফ ইন্ট্রোফিট। ইন্ট্রোফিট শব্দের অর্থ কি বলো তো? ইন্ট্রোফিট শব্দের অর্থ এমনি নিজের থেকেই বলো, পারলে বলো পারবো, হ্যাঁ না বলো, আর না হলে পারি না, শেষ। বলো, কমেন্টস করো সবাই। ইন্ট্রোফিট শব্দের অর্থ শুধু এই শব্দটা। যদি না পারো তারপরে দেখি একটা মেথডে আমরা যাব, সেটা দিয়ে পারো কিনা। সেটা না পারলে আরেকটি কনসেপ্টে আমরা যাব। এটা প্রিভিয়াস প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21-22 সেশনের প্রশ্ন। ইন্ট্রোফিট বলো। বলছে নির্ভীক, তারিক তানভীর বলেছে নির্ভীক, মাইনুল বলেছে নির্ভীক। আচ্ছা, ধরো আমরা এখানে একটা গল্পে যাই, ছোট্ট একটা গল্পে যাই। ওয়ান্স আপন এ টাইম, একটা সময়ে, ইন আ রিমোট ভিলেজ, এক প্রান্তিক গ্রামে, একটা দূরবর্তী গ্রামে, দেয়ার লিভড অ্যান ইন্ট্রোফিট গার্ল, ইয়াং গার্ল। ইয়াং যেহেতু, তার মানে সে একেবারেই ভয় বেপরোয়া, অন্তত এইটুকু বোঝা যাচ্ছে। নেমড মায়া, এবং মায়া নামে এক গ্রামে এক ইন্ট্রোফিট ইয়াং গার্ল ছিল। আমরা এখন পর্যন্ত ধরো মিনিং জানি না। শি ওয়াজ ফেয়ারলেস, এবং সে ছিল নির্ভীক। তার মানে ইন্ট্রোফিডের একটা সিনোনিম হতে পারে নির্ভীক। When it came to crossing the dark forest, যখন প্রশ্ন আসলো একাকী গভীর অন্ধকার বন পার হতে হবে, while others trembled, অন্যরা ভয় পেয়ে গেল। ওই ইন্ট্রোপিডের অ্যান্টোনিম হচ্ছে trembled, এটা অ্যান্টোনিম, ভয় পেয়ে গেল। ইভেন ইন ডেলাইট, দিনের আলোতেও ভয় পেল। কিন্তু মায়া এতটাই নির্ভীক ছিল, রাতের অন্ধকারেও সে গেল। এই গল্প যদি সাজিয়ে দেয়া হয়, একটা ধারণা তোমাদের আসবে কিনা বলো তো, একটু একটু জানাও। এই গল্পটা যদি সাজিয়ে দেয়া হয় তাহলে কি একটা ধারণা আসবে না বলো? প্রচুর শব্দ ভেতর থেকে জেনারেট হবে, যা রিটেন ইংরেজিতে আবার গুরুত্বপূর্ণ। ভালো ভালো, তোমার লেখার থেকে আমার লেখা তো একটু সুন্দর হবে, বেসিক ব্যাপার। শব্দচয়ন তো একটু ভালো হবে, এটা স্বাভাবিক। এটা তো বয়সের সাথে সাথে, অভিজ্ঞতার সাথে সাথে এসেছে। ইউনিভার্সিটি একটা রোল প্লে করেছে। সো ব্যাপারগুলো মূল কনসেপ্ট তো। সো সেই জায়গাতে দেখো, ইংরেজি লেখার কনসেপ্টগুলোও কিন্তু শিখবো। হ্যাঁ, ক্লাসে কিন্তু এগুলোকেও আবার আরো ব্যাখ্যা করে পড়ানো হবে, তাই না? এক ধরনের যে ওয়ান্স আপন এ টাইম, এক রিমোট ভিলেজে মায়া নামক এক ইন্ট্রোপিড মেয়ে ছিল, এবং সে ছিল নির্ভীক। এবং সে তাই একদিন ডার্ক ফরেস্টে একাকী যেতে চাইলো, যেখানে অন্যরা ট্রেম্বলড, ভয় পাচ্ছিল। অর্থাৎ অ্যান্টোনিম, ইভেন ইন ডেলাইট, দিনের আলোতে যেখানে ভয় পাচ্ছিল, মায়া সেখানে রাতে যেতে চায়। তার মানে মায়া নির্ভীক। ভাষার এই যে কনসেপ্ট একটু ভেতর থেকে যদি আসে, গল্প শুনে শুনে, ভোকাবুলারি নিয়ে আমার এইবারের পুরো কনসেপ্টটাই, ভিউজটাই চেঞ্জ করেছে। কারণ ভোকাবুলারি নিয়ে আমি ভীষণ পরিমাণ ভুগি, নিজেই ভুগি। সো এই কনসেপ্টটা একটা অ্যাপ্লাই প্রত্যেকটা অপশনস নিয়ে, শুধুমাত্র প্রশ্ন নিয়ে না, সব কিছু মিলে একটা ওভারঅল এক গল্প দাঁড়াবে, যে গল্প তোমাকে মনে রাখতে সহায়তা করবে। তারপরেও তুমি ভোকাবুলারি ভুলে যাবে, এটা ভোকাবুলারির ধর্ম। কিন্তু এই গল্প তোমাকে পরীক্ষার হলে
তোমার মস্তিষ্কের এক গভীরে থাকবে। তোমার কাছে পরীক্ষার হল পর্যন্ত এক ধরনের প্রবলেম্যাটিক ফেস হতে পারে, মনে হবে আমি পারবো কি পারবো না, পরীক্ষার হলের ধর্ম এটা, কিন্তু এই গভীর থেকে উঠে আসবে। আলটিমেট সদ্য আমার যে বিশের আইবি এর এমবিএ পরীক্ষাতে আমার অ্যাডমিশন টেস্টে আমার এরকম হয়েছে। আমার মনে হচ্ছিল আমি ভোকাবুলারি পারছি না, পুরো কনসেপ্ট আমি পুরো নিয়ন্ত্রণ করেছি এরকম ভাবে। খেয়াল করো, আমাদের এবার চুজ দা, তাহলে ইন্ট্রেপেড শব্দের সিনোনিম হবে ফেয়ারলেস, নির্ভীক। নির্ভীক, ঠিক আছে, নির্ভীক। অ্যানহিলেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনে আমার কাছে বই আছে, এই বই থেকে হুবহু কোশ্চেন তুলে দিছে। 1400 শতাব্দীর দিকে এই শব্দের উৎপত্তি হয়েছে। ভোকাবুলারি নিয়ে যে কি সাজানো হয়েছে এখন তো দেখো, পুরো শব্দের ব্যুৎপত্তিগত ব্যাপার, কোন পারপাস থেকে এই শব্দের উৎপত্তি হলো, আমি একের পর এক গল্প বলতে থাকবো এবং সেটা তোমরা মন্ত্রমুগ্ধের মতো শুনবা, ওর মধ্যে তোমার মনে থাকবে। খেয়াল করো, অ্যানহিলেট, এটার অনেকেই অর্থ জানো না। আমাকে এই চিত্রটা দেখে বলো তো এখানে কি দেখতে পাচ্ছ? দেখি এই চিত্রটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা। যা বুঝতে পারছো সেটা আমাকে বলো। যাচ্ছে, এই চিত্রটা দেখে কি কি বুঝছো একটু বলো। আমরা দেখতে পাচ্ছি একটা বিল্ডিং ভেঙে চুরে যাচ্ছে, আগুন ধরে গেছে, নিচেই ভাঙাচোরা, একটা বিভৎস, ধরো গাজার একটা বিল্ডিং এর কথা বললাম। আমাকে একটু বলো তো এই চিত্র দেখে যা 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 জানো, বাংলা জানো, যা জানো। বিধ্বস্ত শহর, হ্যাঁ বলো বলো। যুদ্ধর কথা বলেছো, হিমেল একটা ভালো শব্দ বলেছে, বিধ্বস্ত শহর, আরো 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 বলো, আরো বলো। ডেস্ট্রয় পাচ্ছে, একদম ধ্বংসের একটা গন্ধ পাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। আরো বলো। ভূতের বাড়ি, এরকম একটা ভাবনা আসলে, একটা ধ্বংসাত্মক, রবিউল বলেছে, মানে একটা ধ্বংস, ভেঙে চুরে যাচ্ছে। ওকে, এবার তাহলে ভেঙে চুরে যাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি? ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, ডেস্ট্রয়। এটাকে আমরা বলতে পারি ধসে পড়ে যাচ্ছে, কলাপস, এটা আমরা বলতে পারি। আমরা বলতে পারি ডিবাকল, ডিবাকল, ডিবাকল মানে ধ্বংস হয়ে যাওয়া, ধসে ভেঙে চড়ে যাওয়া। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যেটা যেভাবে পড়তেছে সেটাকে আমরা কলাপস বলতে পারি, আমরা ডিবাকল বলতে পারি, আমরা অ্যানহিলেট বলতে পারি, আমরা অবলিটারেট বলতে পারি, আমরা ডিমিনিশ বলতে পারি, আমরা অ্যাবলিশ বলতে পারি, বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা এক্সটারমিনেট বলতে পারি, আমরা ডেমোলিশ বলতে পারি। ফাইন। তামান্না নূর বলছে ডিজাস্টার সিটি হয়ে যাচ্ছে। ওকে, ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে রবিউল আমাকে বলো তো ভাই, এটা এটা অবলিটারেট, এটা অ্যানহিলেট, এটা ডেমোলিশ, এটা ডিমিনিশ, এটা ডিস্ট্রাকশন, ডেস্ট্রয়, এটা কলাপস, এটা ডিবাকল, এগুলো না হয়ে এটা কি হতে পারত? এই ধ্বংস না হয়ে কি হয়ে যেতে পারতো? অ্যান্টোনিম কি হতে পারতো বলো? ধ্বংসজ্ঞ বলেছে। এই যে আমার এই শব্দটা তাসনিয়ার শব্দ থেকে আমার আসলো ধ্বংসজ্ঞ, ডিকে, ডেথ, ডিকে অ্যান্ড ডিস্ট্রাকশন, ডিকে। এইভাবে শব্দ বলবা আর আমি বলতে থাকবো, তখন আমার ভোকাবুলারি, আমার কনসেপ্টটা তুমি বুঝতে পারবা যে কি পরিমাণ ভোকাবুলারি আমার মুখস্থ আছে। একটা বলতে থাকবা, এই এই আটমোস্ট গুড ফেইথ, এই যে পারস্পরিক এই জায়গাটা, এই যে হসপিটালিটি যেটার কথা আমরা বলতে পারি, লার্নিং হসপিটালিটি, এইটা যখনই গড়ে উঠবে, ঠিক আছে, তখন ভোকাবুলারি ঢুকতে থাকবে।
হ্যাঁ, মাইনুল বলেছে এটা ধ্বংস না হয়ে তাহলে এটা গড়তে পারতো, এটা সহজ থেকেই ধরো, এটা বিল্ড হতে পারতো, এটা ডিস্ট্রয় না হয়ে এটা বিল্ড হতে পারতো, এটা কনস্ট্রাক্ট হতে পারতো, এটা ক্রিয়েট হতে পারতো, এটা প্রিজার্ভ হতে পারতো, এটা সেভ হতে পারতো, এটা প্রোটেক্ট হতে পারতো। এটা ডেভেলপ হতে পারতো, ফাইন তাসনিয়া, এটা ডেভেলপ হতে পারতো, ডেমোলিশ, অ্যাবলিশড, হ্যাঁ, ডিবাকল, অ্যানাইহিলেট, ফাইন সুবর্ণা মিম, সুন্দর। তাহলে আমাদের এই শব্দগুলো ঠিক এভাবে এক একটা ভোকাবুলারির জন্য এক এক কনসেপ্ট মনে রাখা, না না যে সূত্রটা তোমার কাজে লেগে যায়। আসলে ভোকাবুলারি কোনো ওষুধ নাই, অনুধাবন প্রবণ হতেই হবে, ভাবতে হবে। একটা চিত্র দিব, সেটা চিত্র দেখে যা মন তাই বলবা, মানে যেমন তাই মানে গালাগালি দিয়ে দিলা, ব্যাপারটা তো ওরকম না, বুঝতে পারছো না? মানে ওই চিত্র রিলেটেড যা আসে, যে শব্দ মাথায় আসে সব বলবা। তোমার কাছে তুমি বাংলাতেই বলো, প্রত্যেকটা শব্দের অনুবাদ আমি করব, তারপর দেখবা কত ভোকাবুলারি হয়। হ্যাঁ, মেক হতে পারে, ফাইন, বিল্ড হইতে পারে, ক্রিয়েট হইতে পারে, হ্যাঁ, সেভ হইতে পারে, প্রোটেক্ট হতে পারে। হ্যাঁ, অবশ্যই ক্লাস থাকবে পিডিএফই, এখানে পিডিএফ থেকে সেই পিডিএফ গুলো শোভন তোমার যখন ক্লাস শুরু হবে, বুঝতে পারছো, পিডিএফ দেওয়া হবে, তুমি ইংরেজিতে আজকে লিখে রাখো, ঠিক আছে? আজকেই যে ফার্স্ট একটা অ্যানালাইসিস ক্লাসে আমরা আসলে কি কি প্রশ্নের যে কনসেপ্ট, ভোকাবুলারি এবং প্রেপোজিশন, যেটা সি ইউনিটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ব্যাকরণ আমাকে একটা বিল্ড করবে, একটা জায়গা দিবে, আমাকে কনফিডেন্ট দিবে, কিন্তু ইউনিভার্সিটি ভোকাবুলারি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং গ্রুপ ভার্বস, ইডিওম্যাটিক এক্সপ্রেশন, এটা তোমাকে হেল্প করবে টু কনকোয়ার দ্য ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয় জয় করতে হলে এটা লাগবে, এবং সেটার জন্য আমি ভীষণভাবে, তুমি তো তোমার দেখো ভোকাবুলারির কনসেপ্টগুলো আরও দেখো কিভাবে পড়াবে, তোমাকে অনুধাবন প্রবণ হতে হবে আসলে, তাহলেই তোমার এই বিষয়গুলো আসবে, ঠিক আছে? হ্যাঁ, রিজার্ভ হইতে পারে, মাহবুবুর রহমান, ঠিক আছে, ফাইন। বাংলা পারো, ইংরেজি পারো, যা পারো সেই শব্দগুলো বলবো, আমরা গল্পের মধ্যে দিয়ে ভোকাবুলারি শিখবো। তাহলে হ্যাঁ, ওকে ফাইন, তুমি ভর্তি হয়ে গেছো। এই পিডিএফ গুলো অবশ্যই দেয়া হবে, অবশ্যই দেয়া হবে, এই পিডিএফ গুলো অবশ্যই দেয়া হবে। পিডিএফই তোমার ক্লাস। কিসের বাজারে কি কি বিভিন্ন জায়গায় দেখতেছি বলতেছে বই, কিসের বই? এই অ্যাডমিশনের বই হচ্ছে কি, অ্যাডমিশনের বইয়ের লিস্ট আমি বলি, সেই বই কনসেপ্টগুলো আমি তোমাকে বলি। অ্যাডমিশনের জন্য ক্লিপস্টোফেলটা ম্যানেজ করতে হবে, তোমাকে ক্লিপসটা পড়তে হবে, ব্যারন স্টোফেলের কথা বলতে পারি আমরা। পিয়ারসনের অবজেক্টিভ ইংলিশ থেকে, আমি শুধু বইয়ের লিস্টটা শোনো, অবজেক্টিভ ইংলিশ থেকে আসতে পারে। অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, যেটা পিসি দাস। প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস, মাইকেল সোয়ান, যেখান থেকে প্রশ্ন হতে পারে। আমরা অলরেডি 5টা বইয়ের কথা বললাম। কমন মিস্টেকস ইন ইংলিশ, ঠিক আছে, ইয়ার বই, সেটা আমাদের গুরুত্বপূর্ণ হতে পারে। ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার থেকে ভয়েস ন্যারেশন রিলেটেড যত প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, রেমন্ড মার্ফির এই বই থেকে এসেছে। অক্সফোর্ড প্র্যাকটিস গ্রামার থেকে আসছে জন ইডস্টোনের, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের খুব প্রিয় একটা বই, ঠিক আছে। হাই স্কুল ইংলিশ গ্রামার, যেটা রেয়ন অ্যান্ড মার্টিনের ছোটকাল থেকে আসছে। তো বইয়ের লিস্ট কত হলো? বই বলতে এটা বোঝায় তোমাদেরকে প্রশ্ন তুলে তুলে দিচ্ছে, ওইটা তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে তুমি তো ভাই ফটোকপি করে এটা ওইটা বানা দিতে পারবা না, পারবা না? বলো এবার আমাকে বলো, তুমি যখন ইউনিভার্সিটিতে চান্স পাবা, ঠিক আছে, বিভিন্ন বহুত পীর আছে ধরো বাজারে, ঠিক আছে, এটা আমার একটা দম্ভের জায়গা। আমার স্টুডেন্ট যত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, আমি তো একজন প্রচার বিমুখ মানুষ ছিলাম। বন্দি পাঠশালাতে এসে লোকজন আমাকে একটু একটু চিনতেছে। আমি ব্যক্তিগতভাবে এতটাই প্রচার বিমুখ ছিলাম, আড়ালের এক মানুষ ছিলাম, সামনে আসতাম, পড়ানোর কাজ ক্লাসে দারুণভাবে সেটা ডেলিভার দিয়েছি। বাট সেইখান থেকে ভেঙে চড়ে আসতেছি, একটা সময় এসেছে এই জায়গাতে। এই জন্যই অনেকেই যায় না কোনোদিন, হয়তো সেটা এই বছর থেকে এগুলোই তো শুরু করব, বুঝতে পারছো না? তারপরে দেখবো যে কি অবস্থা হয়। চান্স পাবে ছেলেপেলেদেরকে ডেকে এনে, কখনোই আমি ওই যে ছবি তোলা হ্যান ত্যান, এমন 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 মজার ঘটনা আছে এইসব বিষয় নিয়ে,
যারা ধরো প্রথম দ্বিতীয় তৃতীয় নিয়ে কি ধরনের মাতামাতি না। সো এরকম স্টুডেন্ট হয়ে থার্ড হয়েছে, মানে সেকেন্ড, এক বছরে সেকেন্ড থার্ড, অষ্টম 11 একই বছরে ছিল আমার 50 জন স্টুডেন্টের মধ্যে। এবং ওরা লাস্টে এখন তো বড় হয়ে গেছে, বলতেছে ভাই আমরা আশা করেছিলাম আপনি আমাদেরকে একটা ফোন দিবেন। এবং ওরা শেষকালে, ওই দিনে আমি ভাগ্যে মানে কুমিল্লাতে ছিলাম, আমি ক্লাস নিতে গিয়েছিলাম কুমিল্লা আর চিটোয়াংয়ে ছিলাম, বিসিএস এর ক্লাস ছিল সম্ভবত, আর কোনো জব কোচিংয়ে মেবি, হ্যাঁ। যে এরকম বলতেছে যে আমার যেখানে পড়াইতাম ওখানে এসে দাঁড়িয়েছিল তারা। এরকম কখনো হয় নাকি? হ্যাঁ, বাট এবার সেই জায়গাগুলো কিছু করা হয় নাই, বিষয়টা হচ্ছে এরকম ছিল। সো আমি এই জায়গা, আমি সবসময় এটা বলতে পারি সবসময়, এবং আশা করি এবছর এটার ব্যত্যয় ঘটবে না, ঠিক আছে। যেহেতু আমাদের প্ল্যাটফর্মের একটা দুর্দান্ত একটা টিম পেয়েছি, সেই কাজটা অনেকাংশেই সহজ। এতদিন একা ছিলাম, আসলে একাই বলা যায়, গত বছর পর্যন্ত একাই ছিলাম। একটা উইংসের সবাই ভালো না হইলে সেই জায়গা থেকে রেজাল্ট আউটপুট আনা খুব কঠিন হয়ে যায়, মিসম্যানেজমেন্ট এক ধরনের নানাভাবেই হতে পারে। বাট এখানে একটা কম্প্যাক্ট একটা জোন হচ্ছে এসিপি। তো সেই জায়গাতে মিশন এফবিএস একটা দারুণ একটা, যারা ইতিমধ্যে আস্থা রেখেছো, আমরা ভোকাবুলারি এভাবেই আসলে আমরা শিখবো, ঠিক আছে। ভোকাবুলারি নিয়ে আমাদের এভাবেই শিখবো। এবং গ্রামার কনসেপ্টগুলো আমি ধরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিভাবে আলোচনা সাজিয়েছি আমরা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আসলে কি কি নিয়ে আলোচনা হয়, সে ধরনের, সেখান থেকে কি প্রশ্ন হয়, সাবজেক্ট আসলে কার কার জায়গা, বুঝতে পেরেছো না? নাউনের জায়গা, প্রোনাউনের জায়গা, নাউন ফ্রেজে, নাউন ক্লজে, জেরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ এবং ভার্বাল ফ্রেজ। তোমার কাছে মনে হচ্ছে এত কিছু, না, এটার খুব পুরো কনসেপ্টগুলো রয়েছে। এবার প্রশ্নগুলোর যে অ্যানালাইসিস হবে, তুমি প্রশ্ন কেন পারবা না? যাদের বেসিক থেকে, বেসিক বলো না, বেসিক জিনিসটা কি? একটা প্রশ্ন সলভ করতে গেলে যা যা লাগে বেসিক হচ্ছে সেটা। একটা প্রশ্নকে চেনার জন্য যা যা লাগে বেসিক হচ্ছে সেটা। ওকে ফাইন, পিসি দাস এবং ক্লিপস কিনে ফেলেছো, ঠিক আছে। পিসি দাস আমি খুব দ্রুতই এটা দাগিয়ে দিব। পিসি দাস এবং ক্লিপস যেহেতু কিনেছো, এটা হচ্ছে কি কি পড়তে হবে। ক্লিপসের শেষ করতে বেশি সময় লাগবে না। মিশন এফবিএস এর যে কোর্সটা রয়েছে, প্রত্যেক ক্লাসেই ক্লিপসের একটা বিশেষ অংশ যতটুকু পারা যায় এটা আমরা শেষ করব, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। এই যে আইজল জেনিত, তোমার নামই এটা নাকি জেনিত? জেনিত নিয়ে আমরা অনেক ভোকাবুলারি দেখেছি। জেনিত শব্দের অর্থ পিনাকল, সামিট, ক্রেস্ট, বুঝতে পারছো না? সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি। তো যারা যারা ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছো, একটা দুর্দান্ত তোমাদের সাথে জার্নি হতে যাচ্ছে, এবং সবাইকে আসলে পুরো বিষয়গুলো নিবার, যে সবাইকে জানাও মিশন এফবিএস এ তোমাদের জন্য আসলে কি হচ্ছে। আমি আরেকবার শেষ করার আগে এই জিনিসগুলো সবাই আসলে একটু করে দিবা। এই যে কনসেপ্ট, এটা যেন সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখবা, ঠিক আছে। কোন টপিকসগুলোর উপরে তোমার খুব বেশি গুরুত্ব দিতে হবে। আমি আবার এই জায়গাটা একটু ভালোভাবে দেখবা, ঠিক আছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই পার্টস অফ স্পিচের আদ্যপান্ত, এটা ভোকাবুলারি, বুঝতে পারছো? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, অ্যানালজি, ইডিওম্যাটিক এক্সপ্রেশন, সেন্টেন্স কমপ্লিশন, এত গুরুত্ব। একটা প্রশ্ন হবে, সেটার জন্য পার্টস অফ স্পিচ লাগবে আর ভোকাবুলারি লাগবে। এই এবং এবং যে কনসেপ্টটা রয়েছে, ঠিক আছে, এই যে টেন্স, রাইট ইউজ অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নন ফাইনাইট ভার্ব, বুঝতে পেরেছো? এই কনসেপ্টগুলোর উপর যদি তুমি নিয়ন্ত্রণ আনতে পারো, তোমার ইউনিভার্সিটি চান্স পাওয়ার দরজা খুলে যাবে। অনেক কিছু, অনেক লাফালাফি, অনেক জিনিসপত্র দেখবা না, বুঝতে পারছো না? এই সময়টাতে যেখানেই ভর্তি হও, অনেক বেশি বিভিন্ন মতামত,
মতান্তর, এই সময় ভুল ভাল অনেক জিনিসপত্র বাজারে ছড়ে বেড়ায়, যে যার মতো এক একটা বয়ান দিয়ে দেয়। এই বয়ান যদি বিএসটিআই অনুমোদন নিত না, বুঝতে পারছো না, সবগুলো জেলে চলে যেত। যদি বিএসটিআই বলতো এই কথা বলা যাবে না, পণ্যের যেমন মান নিয়ন্ত্রণ হয়, কথার নিয়ন্ত্রক যদি কেউ থাকতো, বুঝতে পারছো না, তাহলে কিন্তু এই ধরনের পরিণতি হতো। সো খুব কম জিনিসপত্র খুব সিস্টেমেটিক ওয়েতে এবং প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, হ্যাঁ, থ্রু প্র্যাকটিস, এটার মধ্যে দিয়েই তোমাকে যেতে হবে। তাহলেই তুমি সকল সাবজেক্টের জন্য একই ধরনের ব্যাপার, ঠিক আছে। বই নিয়ে, হ্যাঁ, যারা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা আমি এটা নিয়ে আমি আজকেই হচ্ছে ইয়া করব, ঠিক আছে। অনেক জিনিসপত্র বাজারে উঠবে, বিভিন্ন বই টই এরকম 3-4 পেজ 10 পেজ নিয়ে আকডুম বা বিভিন্ন বইয়ের থেকে তুলে তুলে দিবে। এগুলো একেবারেই অর্থলেস জিনিসপত্র। এটা নির্যাস নিতে পারা এত সহজ জিনিস না, বুঝতে পারছো? ওটার নির্যাস নিতে পারা এত সহজ জিনিস না। সো ওইখান থেকে ওরকম কপি পেস্ট মেরে, আমি তোমাকে এই যারা ঢাকায় কোচিং করবা ফার্ম গেটে, এরকম অসংখ্য লেকচার শিট দেখাই দিতে পারবো এবং বই থেকে হুবহু তুলে দিচ্ছে, ওই জিনিসটা ওরে সলভ করতে দিবা, দেখবা পারবে না, বুঝতে পারছো? অনেক দেখছি, এসব বললে লজ্জা পাবে মানুষ লাইভে এসে, অনেক দেখেছি এরকম একদম তুলে তুলে দেয়া। অতিরিক্ত প্রেসার দেয়া হয়, ঠিকই বলছো, এরকম কিছু না, অতিরিক্ত প্রেসার দেয়া হয়। তো বিষয়টা হচ্ছে একেবারেই এত বাড়াবাড়ির কিছু না, এটা একটা নিয়মতান্ত্রিক ব্যাপার, এটা একটা ধৈর্যের ব্যাপার, একাগ্রতার ব্যাপার, চতুর্দিকের বিষয়গুলো নিয়ে তুমি আমি বেশ কিছু, আমি প্রায় ক্লাসেই একটু, মানে এটা একটা মজার ব্যাপারের জন্য, যেই জিনিসগুলো ধরো বাজারে খুব একটা হাইপ তুলবে, ওই জিনিসগুলো এনে আমি তোমারে দেখাবো। কিছু জিনিস আছে প্রতি বছর অ্যাডমিশনে একটা হাইপ তোলে, ছেলেমেয়েরা হুমড়ি খেয়ে কেনে, খালি বলবো যে এই বই থেকে এত পেজ থেকে দেখো ফটোকপি করে দিছে, ওটা তো তুমি চান্স পেলে তুমিও এটা করবা, এটার অনুবাদ করে পড়তে বলতে বলবা, দেখবা পারবে না। হ্যাঁ অবশ্যই পিডিএফ দেওয়া হবে, অবশ্যই পিডিএফ দেওয়া হবে, অবশ্যই পিডিএফ দেওয়া হবে, ঠিক আছে। হ্যাঁ, যেহেতু বুঝতে পারছো একদম খুব পারফেক্ট ওয়েতে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যার যার কনসেপ্ট অনুযায়ী, যার যার সামর্থ্য অনুযায়ী, আমার ক্লাসের বৈশিষ্ট্য এটা, একদম আস্তে আস্তে ধীরে ধীরে আমরা একটা পিকে পৌঁছাবো, একটা জেনিতে পৌঁছাবো, এটাই। কারণ আমার শেষ ক্লাস পর্যন্ত যেন আমি কনফিডেন্ট হইতে পারি যে আমি পারবো আসলে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, তোমাদের সাথে দেখা হবে আবার। মূল ক্লাস আমরা শুরু হব এবং আমাদের স্টুডেন্টের সংখ্যা বেশ ভালোই, প্রতিদিন বেশ ভালো একটা এনগেজ দেখা যাচ্ছে, ভর্তির একটা বেশ দারুণ দারুণ হবে ছেলে মেয়েদের। এবং যারা আসলে আমাদের পাওয়ার প্লেয়ার ছিল তাদের প্রতি আমাদের আরও দাবি, এটা আসলে আমাদের বিভিন্ন জায়গাতে কান টান দিও না, এই হচ্ছে ব্যাপার। ওয়ালাইকুম আসসালাম।